ঘড়িতে তখন সকাল ৯:৪০ বাজে। কলেজে প্রথম ক্লাস অর্থাৎ গণিত ক্লাসটা শেষ হয়েছে ঠিক ৯:৩০টায়। প্রফেসর মুজফ্ফর আহমেদ ক্লাস শেষ করে রুম থেকে বের হতেই চার বন্ধু যেন খাঁচা থেকে মুক্তি পাওয়া পাখির মতো ডানা মেলল। মেহেরের আব্বুর চোখ এড়িয়ে ক্যাম্পাস থেকে বের হতে তাদের আরও মিনিট ১৫ সময় লেগে গেল। অবশেষে ঘড়ির কাঁটা যখন ১০টার ঘর ছুঁই ছুঁই, তখন একটা রেগুলার রিজার্ভ করে তারা এসে নামলো শাহজালাল উপশহরের চৌধুরী ভিলার সামনে। এর আগেও প্রজেক্টের কাজে কয়েকবার আসায় জায়গাটা মেহের, রাইসা বা নিশির কাছে মোটেও অচেনা লাগছিল না। তবে প্রতিবারই এই বাড়ির সামনে দাঁড়ালে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। চৌধুরী ভিলাটা বেশ বড়, দোতলা। বৈশিষ্ট্য হলো এর স্থাপত্য এক ধরনের পুরনো আমলের রাজকীয় জমিদারি ভাইব আছে। বিশাল সদর দরজা, খিলানযুক্ত জানলা আর চারপাশে ছড়িয়ে থাকা প্রাচীন গাছপালা যেন কোনো এক অতীতের আভিজাত্য গল্প বলে। চারজনে মিলে হৈ হৈ করতে করতে বাড়ির ভেতর পা রাখতেই ডাইনিং রুমের বিশাল সোফাটায় চোখ আটকে গেল। সেখানে অত্যন্ত মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়ছেন তৌহিদ চৌধুরী। ওনার পরনে সাদা পায়জামা পাঞ্জাবি, চোখে রিডিং চশমা। কলেজের সেই ভীতি আর দুশ্চিন্তা কাটিয়ে মেহেরদের চঞ্চল মনটা আবার চনমন করে উঠল। নানু ভাইকে দেখতে তারা দল বেঁধে ওনার দিকে এগিয়ে গেল। কাগজের উপর থেকে চশমাটা নাক বরাবর নামিয়ে তৌহিদ চৌধুরী যখন ওদের চারজনকে দেখলেন, ওনার গম্ভীর মুখে একে চিলতে চওড়া হাসি ফুটে উঠল। কাগজটা পাশে রেখে তিনি বেশ অভিমানের সুরে বলে উঠলেন, তাহলে এই বুড়ো নানাভাইয়ের কথা অবশেষে তোমাদের মনে পড়ল? আমি তো ভেবেছিলাম তোমরা এই চৌধুরী ভিলার পথটাই ভুলে গেছো। আমাকে তো তোমরা ভুলেই গেছো একদম। মেহের এক মুহূর্ত দেরি না করে একদম তৌহিদ চৌধুরীর সোফার হাতে এসে বসল। তার গোলগাল ফর্সা মুখে এক গাল দুষ্টুমির হাসি ফুটিয়ে বলল, কি যে বলো না হ্যান্ডসাম ম্যান। তোমার মতো একজন ড্যাশিং আর হ্যান্ডসাম মানুষকে কেউ কখনো ভুলতে পারে? কলেজের পড়া আর প্রজেক্টের চক্করে একটু আটকে গিয়েছিলাম, না হলে কি আমরা তোমাকে ছাড়া থাকতে পারি নাকি বলো? মেহেরের মুখে হ্যান্ডসাম ম্যান আর ড্যাশিং কথাটা শুনে তৌহিদ চৌধুরী হো হো করে হেসে উঠলেন। তিনি মেহেরের মাথায় আলতো করে গাঁটটা মেরে বললেন, এই যে আমার পিসি ডার্লিং, তোমার এই মিষ্টি মিষ্টি কথায় কিন্তু আমি আর গলে যাচ্ছি না। তবে স্বীকার করতেই হবে, এই বুড়ো বয়সে তোমার মুখে হ্যান্ডসাম শুনলে নিজের আবার ২৫ বছরের জোয়ান মনে হয়। রাইসা আর নিশিও ততক্ষণে এগিয়ে এসেছে। রাইসা হেসে বলল, নানু ভাই, মেহের কিন্তু একদম সত্যি বলেছে। এই বয়সেও আপনার যে পার্সোনালিটি, আমাদের পুরো কলেজের কোনো ছেলেরও তা নেই। নিশি চোখ টিপে বলল, একদম ঠিক, নানু ভাই এখনও বলিউডের হিরো। তাই চৌধুরী তাদের এই রসিকতা বেশ উপভোগ করছিলেন। কিন্তু ওনার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা রাজের মুখটা ততক্ষণে কিরমির করে উঠল। সে নিজের চুল খামচে ধরে মনে মনে বলল, ধুর বাল, বালের জীবন আমার। এইখানে আমি এত জোয়ান ইয়াং একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছি, আমার দিকে কারো কোনো পাত্তাই নাই। আর এরা সবাই মিলে আমার এই বুড়ো নানা ভাইকে নিয়ে পড়েছে। যত সব আদিক্ষেতা। রাজ যখন মনে মনে এদের ওপর অভিশাপ দিচ্ছিল, ঠিক তখনই ডায়েরি রুমে প্রবেশ করলেন রুমিনা বেগম। স্বভাবগতভাবে তিনি অত্যন্ত রাগী এবং রাশভারী স্বভাবের হলেও রাজের এই তিন বান্ধবীকে তিনি ভীষণ ভালোবাসেন। তবে ঘরে ঢুকেই নিজের স্বামীকে তিন তরুণীর মাঝে এভাবে ফ্ল্যাট করতে দেখে ওনার ভুরু কুঁচকে গেল। রুমিনা বেগম কোমরে হাত দিয়ে তৌহিদ চৌধুরীর দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বললেন, বলি হচ্ছেটা কি এখানে? এই বুড়ো বয়সে নাতনিদের বয়সী মেয়েদের সাথে বসে রসালো গল্প করা হচ্ছে। লজ্জা করে না তোমার?
স্বামীর উপর রাগ দেখালো মেহেরদের দিকে তাকাতেই ওনার মুখের কঠোরতা গলে পানি হয়ে গেল। তবে তিনি একটু অভিমানের সুরে মুখটা ঘুরিয়ে বললেন, আর তোমরাই বা কেমন? এই বুড়োকে পেয়ে তো আমাকেই একদম ভুলে গেছো। আমি যে এই বাড়িতে আছি তা তো মনেই থাকে না তোমাদের। মেহের, আয়েশা আর নিশি এবার একসাথেই রুমানা বেগমকে জড়িয়ে ধরলো। মেহের ওনার গালে একটা আলতো করে চুমু খেয়ে বলল, ওরে আমার কিউটি নানুমণি, তোমার ওপর কি আমরা কখনো অভিমান করতে পারি? নানু ভাইয়ের সাথে তো একটু দুষ্টুমি করছিলাম, আমাদের আসল ভালোবাসা তো তুমি। রুমানা বেগম নাতনিদের এই আদরে আর রাগ ধরে রাখতে পারলেন না। চৌধুরী ভিলা ডাইনিং রুমে এক মিষ্টি আনন্দময় মুহূর্তের সৃষ্টি হলো, যা রাজের মনে একটু হিংসে হলেও ভালোই লাগছিল। রাজ এবার পরিস্থিতি সামাল দিতে বলল, আচ্ছা, অনেক তো ইমোশনাল সিন হলো, এবার আসল কথায় আসি। তোদের খুব খিদে পেয়েছে নিশ্চয়ই, আমি যে খাবার তৈরি করতে বলে আসি। এই বলে রাজ কিচেনের দিকে চলে গেল। সে সেখানকার প্রধান শেফকে ডেকে স্পেশাল বারবিকিউ চিকেন, নান, রুটি আর নানান রকমের মুখমোচো খাবার তৈরি করার অর্ডার দিয়ে এলো। মূলত রাজ তার এই নানা নানির সাথেই ছোটবেলা থেকে বড় হয়েছে, ওনারাই তার সব। রাজের বাবা মা এবং বড় ভাই রোহান সহ সবাই সুইজারল্যান্ডে স্থায়ীভাবে থাকে। তারা রাজকেও বহুবার সেখানে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু নানা নানি এবং তার এই তিন বন্ধুদের প্রতি গভীর টান আর এই দেশের মাটির মায়ার কারণে সে কিছুতেই সুইজারল্যান্ডে যেতে পারেনি। নাস্তার অর্ডার দিয়ে এসে রাজ ডাইনিং রুমে দাঁড়িয়ে বলল, খাবার রেডি হতে হতে চল, আমাদের মিশন শুরু করা যাক। হাইড অ্যান্ড সিক বরাবরের মতোই এবারও মেজরিটি ভোটের কারণে মুরগি হতে হলো বেচারা রাজকে। অর্থাৎ রাজ চোখ বন্ধ করে কাউন্ট করবে আর বাকি তিনজন লুকাবে। রাজ একটা দেয়ালের দিকে মুখ করে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলতে লাগলো, ছোটবেলা থেকেই এরা আমারে এভাবে ফাঁসায়। নেহাত তারা সংখ্যায় বেশি না হয় আমিও দেখিয়ে দিতাম আমি কি জিনিস। 1, 2, 3, আমি কিন্তু গুনছি। রাজ কাউন্টিং শুরু করতে মেহের, আয়েশা আর নিশি তিন দিকে ছিটকে গেল। পুরো বাড়ি জুড়ে খেলা জমে উঠল। মেহের ভাবল নিচে থাকলে রাজ তাকে সহজেই ধরে ফেলবে। তাছাড়া রাইসাও নিচের দিকে কোথাও লুকিয়েছে, তাই সে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলো। নিচে তখনও রাজের উচ্চস্বরে গোনা চলছে, 20, 21, 22। শব্দটা দোতলার করিডোরে এসে একটা মৃদু প্রতিধ্বনি তৈরি করছিল। 2 তলার প্রশান্ত করিডোরে এসে মেহের দাঁড়িয়ে পড়ল এবং কিছুটা হাঁপাতে হাঁপাতে চারপাশটা ভালো করে উকি দিল। এই তলায় মূলত 4টা বড় বড় ঘর চমৎকারভাবে সাজানো রয়েছে। সিঁড়ি মুখ থেকে পা বাড়াতে ঠিক ডান পাশে প্রথম রুমটার দিকে চোখ গেল। সেটার প্রবেশদ্বারে রয়েছে বড় বড় জোড়া দরজা, যার রাজকীয় খোদাই করা কাঠের কারুকাজি বলে দিচ্ছিল ওটা এই বাড়ির প্রধান অভিভাবক অর্থাৎ নানা নানির মূল বেডরুম। মেহের সেদিকে আর পা না বাড়িয়ে বাম পাশে করিডর ধরে একটু ভেতরের দিকে এগিয়ে গেল। সেখানে পরপর 2টো রুম রয়েছে। প্রথম রুমটার পাল্লা একটু ফাঁক হয়ে খোলাই ছিল। মেহের কৌতূহলী হয়ে দরজা ফাঁক দিয়ে ভেতরে উকি দিল। ঘরের মূল দেয়ালে রাজের একটা বিশাল বড় পোর্ট্রেট ফ্রেম করা ঝুলছে, যেখানে সে দাঁত বের করে হাসছে। রুমের ভেতরের অবস্থা করুণ। বিছানার চাদর একপাশে কুঁচকে আছে, টেবিলের ওপর জামা কাপড় আর বইপত্র উল্টো পাল্টা ছড়ানো ছিটানো। এই রুমে রাজ আগেই তাদের কয়েকবার নিয়ে এসেছিল, তাই মেয়ের খুব ভালো করে জানতো যে এখানে লুকালে রাজ তাকে 1 মিনিটেই খুঁজে বের করে ফেলবে। অর্থাৎ এই রুমে লুকানো মোটেও সেফ নয়। রাজের রুমের ঠিক পাশের রুমগুলোর দরজা সাধারণত মেহেরা যতবার এসেছে
সব সময় শক্ত করে তালা মারাই দেখেছে, কিন্তু আজ মেহের অন্তত অবাক হয়ে খেয়াল করলো ঠিক তার পাশের রুমের ভারী কাঠের দরজাটা সামান্য খোলা রয়েছে। মেহের নিজের ভেতরের প্রবল কৌতূহল আর ধরে রাখতে পারল না। সে পা টিপে টিপে সেই ঘরে উঁকি দিল। ভেতরে তাকাতে তার মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। রুমটা অত্যন্ত পরিপাটি, নিখুঁতভাবে গোছানো। চারিদিকে সিলিং ছুঁই ছুঁই প্রচুর কাঠের বইয়ের তাক এবং প্রতিটি তাকে ক্যাটাগরি অনুযায়ী বইগুলো এমনভাবে সাজানো যেন কেউ মেপে মেপে হিসাব করে বসিয়েছে। পড়ার টেবিল থেকে শুরু করে জানলার পর্দা সবকিছুই নিখুঁত। সেই উয়ে শেষে মাথার গটায় উঁকি দিতে মেরে চোখ আটকে গেল। এই রুমটার গঠন এবং অবস্থান কেমন যেন অদ্ভুত। পুরো বাড়ির থিমের সাথে একটুও মেলে না। বাকি রুমগুলো যেখানে অনেক বড় বড়, খোলামেলা আর রাজকীয় জমিদারি অভিজাত ভরপুর, সেখানে এই রুমটা আয়তনে বেশ ছোট এবং সংকীর্ণ। রুমে আসবাবপত্র বলতে তেমন কিছুই নেই। চারপাশটা প্রায় শূন্য। অথচ মেহের তীক্ষ্ণ চোখে খেয়াল করলো মেঝের এক কোণে ধুলোবালি মাখা কিছু অত্যন্ত নামিদামি এবং বিলাসবহুল জিনিসপত্র অগোছালোভাবে ফেলে রাখা হয়েছে। দেখে স্পষ্ট মনে হচ্ছে জিনিসগুলো হয়তো আন্তর্জাতিক কোনো দামি ব্র্যান্ডের এবং ভীষণ দামি, অথচ এই বাড়িতে কেউ সেগুলোর যত্ন নেয় না। চরম অবহেলা আর তাচ্ছিল্য সেগুলোকে একটা ডাম্পিং ইয়ার্ডের মতো ফেলে রাখা হয়েছে। মেহেরের খটকা লাগলো। তার মনে হলো এই রুমটা বোধহয় মূল প্রাচীন বাড়ির মূল নকশার ভেতরে ছিল না। পরবর্তীতে জায়গা সংকুলান করতে বা কোনো বিশেষ প্রয়োজনে এই মেকি ঘরটা তৈরি করা হয়েছে। ঠিক তখনই মেহেরের কানে এলো নিচতলার হলরুম থেকে রাজের উচ্চস্বরের চিৎকার, 40, 41, 42। রাজা যে কোনো মুহূর্তে উপরে চলে আসতে পারে এবং সে ধরা পড়ে যাবে। এই ভয়ে মেহের আর কালক্ষেপণ না করে দ্রুত ওই ছোট ধুলোবালি মাখা রুমটার ভেতরে ঢুকে পড়ল। সে ঘরের ভেতরে অন্ধকার কোণগুলোতে চোখ বুলিয়ে আশেপাশে লুকানোর মতো কোনো জায়গা আছে কি না খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে সে যখন পেছনের দেয়ালটার একদম কাছে এসে দাঁড়ালো এবং নিজের অজান্তে পেছনের কাঠের প্যানেলিং করা দেয়ালটার গায়ে হাত দিয়ে একটু চাপ লাগাতে হঠাৎ একটা যান্ত্রিক ধাতব কিক শব্দ হলো এবং সংক্ষিপ্তভাবে সেই নিটেড দেয়ালের একটা বড় অংশ কোনো জাদু মন্ত্রের মতো দুই দিকে স্লাইডিং দরজার মতো খুলে গেল। মেহের ভয় এবং চরম বিষমে নিজের দুহাত দিয়ে মুখ চেপে ধরল যাতে চিৎকারটা বাইরে না বের হয়। সে অবাক এবং সম্পূর্ণ বিমূঢ় হয়ে দেখল ওই ছোট রুমটা দেয়ালের ওপাশে আসলে কোনো অন্ধকার কুঠুরি নয়, বরং দুটো বিশাল বড় বড় রুমের মাঝখানে দেয়াল ভেঙে একাতে জুড়ে দিয়ে একটা গোপন আধুনিক ফ্ল্যাটের মতো বানানো হয়েছে। মেহের ভেতরে এক কদম বাড়াতে তার মনে হলো সে যেন এক সেকেন্ডের মধ্যে পুরনো আমলের গ্রিমিন জমিদার বাড়ি থেকে টাইম ট্রাভেল করে বিদেশের কোনো আধুনিক আল্ট্রা লাক্সারিয়াস পেন্ট হাউসে এসে পড়েছে। বাইরে থেকে যে ঘরটাকে একটা পরিত্যক্ত অবহেলিত ছোট কুঠুরি মনে হয়েছিল, ভেতরের জগৎটা তার সম্পূর্ণ বিপরীত। পুরো জায়গাটার ডিজাইন এতটাই নিখুঁত, জ্যামিতিক এবং আধুনিক মেকানিজে তৈরি যে মেহেরের মনে হলো সে বোধহয় কোনো কল্পবিজ্ঞান বা হলিউডের সিনেমার হাইটেক সেন্ট্রাল ল্যাবের ভেতর জীবন্ত ঢুকে পড়েছে। চারিদিকে এক অদ্ভুত মায়াবী নীলচে এবং মেটালিক গ্রো শেডের লাইটিং। সিলিংয়ের ইনভার্টেড এলইডি লাইটগুলো এমনভাবে সেট করা যে মেঝের চকচকে ইতালিয়ান মার্বেলে কোথাও কোনো মানুষের ছায়া পড়ছে না। পুরো ফ্ল্যাটের আবহে এক তীব্র আভিজাত্য গাম্ভীর্য আর এক ধরনের শীতল যান্ত্রিক একাকিত্ব মিশে আছে। মেহেরের চঞ্চল মনটা এই অদ্ভুত পরিবেশের মোহে যেন আচ্ছন্ন হয়ে গেল।
এখানকার প্রত্যেকটা কর্নার অত্যন্ত যত্ন সহকারে সাজানো। মুগ্ধ তার এই ঘোর মেহেরকে আরো আসন্ন করে ফেলল। সে নিজেকে সামলাতে না পেরে এই লাক্সারিয়াস ফ্ল্যাটের ভেতরে থাকা আলাদা রুমগুলো ঘুরে দেখার সিদ্ধান্ত নিল। নিচে রাজের গোনার কথা সে যেন কিছুক্ষণের জন্য ভুলেই গেল। করিডোর ধরে এগিয়ে গিয়ে প্রথম রুমের সামনে দাঁড়ালো সে। সেখানকার দরজাটা কাঠের বা সাধারণ কোনো প্লাইউডের দরজার মতো নয়, ওটা ছিল সম্পূর্ণ নিটে মেটালিক ব্ল্যাক টাফেন গ্লাসের তৈরি, যা বাহির থেকে ভেতরে সম্পূর্ণ অন্ধকার দেখায়। মেহের দরজাটা খোলার জন্য হাতল খুঁজতে লাগলো, কিন্তু সেখানে কোনো ম্যানুয়াল লক বা হাতলই নেই। তার বদলে দরজার ঠিক ডান পাশে দেয়ালে বসানো একটা ছোট মেটালিক এলইডি স্ক্রিন নিজে থেকে জ্বলে উঠল। স্ক্রিনে লাল ডিজিটাল অক্ষরে ভেসে উঠল ইন্টার পাসওয়ার্ড। তার ঠিক নিচেই একটা বায়োমেট্রিক লাইভ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হালকা নীল আলো ছড়াতে লাগলো। আধুনিক যুগের মেয়ে হিসেবে মেহের বুঝতে অসুবিধা হলো না এটা একটা হাইটেক ডিজিটাল লক। সে কৌতূহলবশত স্ক্রিনের ওপর হাত দিয়ে আন্দাজে কিছু করার চেষ্টা করতেই একটা যান্ত্রিক সম্পূর্ণ আবেগহীন শীতল নারী কণ্ঠস্বর স্পিকার থেকে বলে উঠল, অ্যাসেন্ডিনেট প্লিজ ট্রাই আগেন। মেহের দমে গেল। সে বুঝতে পারল এই অতি সুরক্ষিত রুমে ঢোকা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। অজ্ঞাত সে সেখান থেকে মুখ ফিরিয়ে বাকি রুমগুলোর দিকে পা বাড়ালো, যেগুলোর দরজা অলরেডি আনলক বা স্লাইডিং অবস্থায় খোলাই ছিল। দ্বিতীয় রুমটিতে পা রাখতে মেহেরের মনে হলো সে কোনো আন্তর্জাতিক রাজকীয় লিভিং লাউঞ্জে এসে পড়েছে। এই অংশটা মূলত একটা বিশাল এন্টারটেনমেন্ট এবং লাউঞ্জ এরিয়া হিসেবে ডিজাইন করা। রুমের ঠিক মাঝখানে একটা বিশাল কুচকুচে কালো রঙের খাঁটি লেদারের দামি সোফা সেট চমৎকার ভঙ্গিতে বসানো। সোফাটা এতই নিখুঁত অ্যাঙ্গেলে রাখা যে তার ঠিক সামনে দেয়ালে ঝোলানো বিশালকার 85 ইঞ্চির কার্ভড ওয়েলড টিভি রিসিনটা সোফায় বসলে একদম চোখের সমান্তরালে থাকে। টিভির দুই পাশে এবং সোফার পেছনে বসানো হাই এন্ড কাস্টম সাউন্ড সিস্টেম, যা দেখতেও ভীষণ প্রিমিয়াম ও রাজকীয়। রুমের এক কোণে একটা চমৎকার মিনি কফি বার সাজানো, সেখানে একটা দামি কফি মেকার, ক্রিস্টালের ওয়াইন গ্লাস আর দামি সব সিরামিকের পাত্র গুছিয়ে কাছে তাকের উপর সাজানো রয়েছে। কিন্তু মেহেরের চোখ আটকে গেল সোফার ঠিক ডান পাশের কর্নারটায়। সেখানে একটা ভেলভেটে প্যান্ট করা কাঠের স্ট্যান্ডের ওপর রাখা চমৎকার একটা ম্যাটে ব্ল্যাক ফিনিক্স একুইক্স গিটার এবং তার ঠিক পাশেই একটা অত্যন্ত দামি কাস্টমাইজার ইলেকট্রিক গিটার রাখা। গিটারগুলোর পাশে রাখা একটা চামড়ায় বাঁধানো ডায়েরি আর কিছু মিউজিক নোটস। মেহেরের বুকের ভেতর কেমন যেন একটা অদ্ভুত নামহীন অনুভূতি হলো। এই রোবোটিক যান্ত্রিক পাথুরে আর কঠোর পরিবেশের ভেতরও একটা মানুষ গিটার বাজায়। সে নিজের নিভৃত সময় গান লেখে। কে এই মানুষটা, যে একদিকে এত বৈচিত্র্যময় অথচ অন্যদিকে এতটা ডার্ক আর রহস্যময়? মুগ্ধতার সেই সমহীন ঘোর কাটিয়ে মেহের এবার দ্রুত পা চালিয়ে দ্বিতীয় রুমটায় ঢুকলো। এই অংশের ভেতরে অবিশ্বাস্য বৈচিত্র্য আর আধুনিক জুয়েলার্স দেখে মেহেরের মাথা সত্যি সত্যি ঘুরে গেল। এক পাশে কাচের দেয়াল দিয়ে ঘেরা একটা মিনি কাস্টম জিম জোন, যেখানে অত্যাধুনিক সব ওয়ার্ক আউট ইকুইপমেন্ট রাখা। তার ঠিক পাশে একটা ছোট ইনোভেটিভ সুইমিং পুল, যেখান থেকে হালকা নীল এবং ফ্লোরসেন্ট পানির আভা বেরোচ্ছে। পুলের পাশের ব্যালকনিতে রয়েছে ছোট একটা ইনডোর ল্যান্ডস্কেপ বাগান, যেখানে অদ্ভুত সুন্দর কিছু বিদেশি ক্যাবিনেট, ক্যাকটাস আর দামি লতাগুলো সাজানো। মেহের আরও একটু ভেতরে এগিয়ে যেতেই দেখলো
একদিকের দেয়ালে বসানো একটা গ্লাসের ক্যাবিনেটের ভেতর সারি সারি করে শুধু মেডেল, গোল্ড ট্রফি আর আর্কিটেকচারাল ডিজাইনের বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ও সম্মাননা সাজানো। তার ঠিক অন্য সাইডে রয়েছে পৃথিবীর বিভিন্ন নামি দামি এবং সুলভ লাইব্রেরি সংস্করণের বইয়ের এক বিশাল কালেকশন। তার ঠিক পাশে একটা বিশাল টেকনোলজি জোন, যেখানে লেটেস্ট মডেলের হাই-এন্ড ইলেকট্রনিক ডিভাইস, কাস্টমাইজ লিকুইড কুলিং সংবলিত একাধিক কার্বন মনিটর, সংবলিত গেমিং পিসি এবং দামি সব প্রফেশনাল গেমিং গ্যাজেট সাজানো। বোঝাই যাচ্ছে অন্তত গভীর মনোযোগ, প্রচুর অর্থ এবং নিখুঁত রুচিবোধ দিয়ে কেউ এই জগৎটা নিজের মতো করে সাজিয়েছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, এত বড় একটা জায়গায় এত জিনিস থাকা সত্ত্বেও প্রত্যেকটা জিনিস একদম নিখুঁত পজিশনে, পারফেক্ট মাপে স্থাপন করা। কোথাও এক চুল ধুলো নেই। পুরো জায়গাটা যেমন রাজকীয়, ঠিক তেমনি এক তীব্র ডেমিনেটিং গাম্ভীর্য আর অভিজাতর ঘেরা। হঠাৎ তার মনে পড়ল, সে তো এখানে এসেছে লুকোচুরি খেলতে। রাজ নিচে এতক্ষণে সিঁড়ি বেয়ে উপরে চলে এসেছে এবং রাইসা নিধিকে হয়তো অলরেডি খুঁজে ফেলেছে। রাজকে তো সে পরে এই রহস্যময় রুমের ব্যাপারে জিজ্ঞেস করতেই পারে, কিন্তু আগে তো খেলায় জিততে হবে। এখান থেকে বের হয়ে যাওয়া এই মুহূর্তে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। সে দ্রুত এগিয়ে গিয়ে যে স্লাইডিং দরজাটা দিয়ে এই অংশে ঢুকেছিল সেটার কাছে গিয়ে দাঁত ধরে টান দিল, কিন্তু দরজার পাল্লাটা এক চুলও নড়ল না। কিরে বাবা, এটা লক হয়ে গেল কিভাবে? মেহের একটু অবাক হয়ে এবার দুহাত দিয়ে দরজার মেটালিকা হাতল ধরে সজোরে টানলো, তাও ওটা 1 ইঞ্চিও নড়ল না। সে বুঝতে পারল না যে স্লাইডিং ডোরগুলো সাধারণত সংক্ষিপ্ত সেন্সে খোলে বা বন্ধ হয়। সে অস্থির হয়ে দরজার হাতল ধরে কয়েকবার ঝাঁকাঝাঁকি করতেই এক কাণ্ড ঘটল। মেহেরের অনবরত ও তাড়াহুড়ো করে করা টানাটানির ফলে দরজার সিকিউরিটি সেন্সর হয়তো কোনো থ্রেট বা অনধিকার প্রবেশ শনাক্ত করে ফেলল। হঠাৎ করে পুরো গোপন ফ্ল্যাটের উজ্জ্বল নীলচে লাইটগুলো একবার তীব্র আলোয় ধপ করে জ্বলে উঠে সম্পূর্ণ নিভে গেল এবং পরক্ষণে পুরো ফ্ল্যাট জুড়ে লাল রঙের ইমার্জেন্সি লাইট ধপ ধপ করে জ্বলতে লাগলো। সেই সাথে একটা মৃত কিন্তু গম্ভীর অ্যালার্মের টোন বাজতে শুরু করলো। মেহেরের হাত পা মুহূর্তের মধ্যে বরফের মতো ঠান্ডা হয়ে এলো। এই হঠাৎ বদলে যাওয়া পরিবেশ আর লাল আলোর আবহ তাকে এক তীব্র আতঙ্কের মধ্যে ফেলে দিল। সে নিজের মাথায় হাত দিয়ে ভয়ে পিছিয়ে যেতে যেতে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, ও মাই গড, এটা কি হচ্ছে? আমি কোথায় আটকে গেলাম? এটা কোনো সাধারণ মানুষের ঘর হতেই পারে না। এটা একটা ফাঁদ। ভয় আর তীব্র অনিশ্চয়তায় মেহের পুরো শরীর এবার থরথর করে কাঁপতে লাগলো। সে আর 1 সেকেন্ড অপেক্ষা না করে যে গোপন দেয়ালের অংশ দিয়ে এই ফ্ল্যাটে ঢুকেছিল সেটার দিকে ছুটল, কিন্তু সেখানে গিয়ে সে আরও বড় ধাক্কা খেল। পেছনে সেই দেয়াল দরজাটাও এখন সম্পূর্ণ বন্ধ এবং মূল দেয়ালের সাথে মিশে একাকার হয়ে গেছে। সেখানে খোলার কোনো সুইচ, হ্যান্ডেল বা রিমোট কন্ট্রোল সে দেখতে পেল না। সে পকেট হাতড়ে নিজের ফোনটা বের করলো, কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়ে তার বুকটা কেঁপে উঠল। নো সার্ভিস। এই পুরো এয়ারটাইট রুমে কোনো নেটওয়ার্ক নেই। চারদিকে সম্পূর্ণ অবরুদ্ধ এবং খাঁচায় বন্দী হয়ে মেহের ভেতর থেকে এক তীব্র কান্নার বেগ চলে এলো। সে দেয়ালে নিজের দুহাত দিয়ে সজোরে চাপড়াতে চাপড়াতে আর ধাক্কা দিতে দিতে চিৎকার করে উঠতে লাগলো, বাঁচাও, বাঁচাও আমাকে! রাজা, রাইসা, নিশি, তোরা কে কোথায় আছিস? প্লিজ কেউ এসে আমাকে বের কর এখান থেকে। হেল্প, প্লিজ হেল্প মি! সে নিজের গলা সর্বোচ্চ আওয়াজ দিয়ে পাগলের মতো চিৎকার করতে লাগলো। দেয়ালে অনবরত আঘাত করতে করতে তার ফর্সা নরম হাত দুটো লাল টকটকে হয়ে গেল। ব্যথায় জায়গাটা ধপধপ করতে লাগলো।
কিন্তু মেহেরের জানা ছিল না যে এই পুরো গোপন ফ্ল্যাটের চারপাশের দেয়াল এবং ছাদগুলো অত্যন্ত উন্নত মানের সাউন্ডপ্রুফ ও অ্যাকোস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এই ঘরের ভেতরের কোনো তীব্র আওয়াজ ও বাইরে যাওয়ার ক্ষমতা রাখে না। ঠিক তেমনি মেহেরের এই আত্মনাত, দেয়াল ভাঙার চেষ্টা ও কান্নার আওয়াজও এই নিরেট মেটালিক দেয়াল ভেদ করে বাইরে 1 ডেসিবেলও পৌঁছাতে পারছিল না।